সমুদ্রে বেড়াতে গেলে সূর্যোদয় দেখতে কে না ভালোবাসে, কিন্তু এই সূর্যোদয় দেখার সময় হলো একটা অদ্ভুত ঘটনা। সমুদ্রের তীরে পড়ে থাকতে দেখা গেল একটি মৃতদেহ, যার মাথার পেছনটা একেবারে নেই বললেই চলে। দেখে মনে হয় কেউ যেন কামান দেখেছে, একেবারে ক্ষতবিক্ষত। কিন্তু মাথার অবস্থা এইরকম করা হলোই বা কী করে? তবে জয়ন্ত এই কেসের সমাধান করেছে গরম জল দিয়ে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম প্রভাত রক্তমাখা। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায় জয়ন্তমানি গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি, জয়ন্ত আর সুন্দরবাবু এসেছি পুরী ভ্রমণে। নীলসায়ারের আলোর শতদল তার পাপড়িগুলি মেলে দিয়েছে, চারিদিক ফর্সা হয়ে আসছে। সমুদ্র সৈকতের বালুকাপটের দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত বলে, দেখো মানিক, সমুদ্র তীরের বালুতটের দিকে ভালো করে তাকালে দেখতে পাবে শত শত পদচিহ্নের কত বিচিত্র কাহিনী। শিশু, বালক, যুবা, পৌর আর বৃদ্ধ স্ত্রী পুরুষেরা পদচিহ্নে পদচিহ্নে তাদের আত্মকাহিনী রচনা করে চোখের সামনে ছড়িয়ে রেখে গিয়েছে। তাদের কেউ ছুটেছে, কেউ সাবধানে সন্তর্পণে পা ফেলেছে, কেউ লাফালাফি করেছে, কেউ আছাড় খেয়েছে, কেউ বা মনের আনন্দে বালির উপরে গড়াগড়ি দিয়েছে। আবার একাধিক ব্যক্তি করেছে পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ। এসব তো খুব সহজেই ধরা পড়ে, কিন্তু শ্রেষ্ঠ পদচিহ্ন বিশারদরা পায়ের ছাপ দেখে অনায়াসে বলে দিতে পারেন কেউ রোগা না মোটা, তার আন্দাজি বয়স, সে কেন দৌড়েছে বা দাঁড়িয়েছে বা বসে পড়েছে। এমনই আরও অনেক কথা। অস্ট্রেলিয়া, আমেরিকা আর আফ্রিকার বুনো আদিবাসীরা এ বিষয়ে আশ্চর্য দক্ষতা দেখিয়ে বিখ্যাত হয়েছে। নাগরিক, সভ্য, শিক্ষিত গোয়েন্দারা বহু চেষ্টা করেও তাদের সমকক্ষ হতে পারেনি। এখনও অস্ট্রেলিয়ার অরণ্য প্রদেশে তাই পলাতক অপরাধীদের সন্ধান ও গ্রেপ্তার করার জন্য নিয়মিত মাইনে দিয়ে সরকার থেকে সেসব পদচিহ্ন বিশারদ আদিবাসীদের নিযুক্ত করা হয়। সুন্দরবাবু মুখ বিকৃত করে বলে, গোয়েন্দার পেশা কিছুদিনের জন্য ভুলবো বলেই তো পুরীতে পালিয়ে এসেছি, কিন্তু এখানে এসেও কি তোমরা সেই পুরনো কাশন দিঘিটা আমায় জ্বালিয়ে মারবে? এই জন্যই তো বলে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। থোর করো বাবা, ওসব থোর করো। আমি বললাম, ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। বন্ধুবর জয়ন্ত অন্তত আজ পদচিহ্ন নিয়ে কোনো মৌলিক গবেষণা করতে পারবে না। কেন পারবে না? সমুদ্র তীরে কোনো পদচিহ্ন নেই। কাল রাত্রে যে অত ঝড় বৃষ্টি হয়েছিল, ভুলে গেলেন নাকি? আর 3টে সাড়ে 3টের আগে তো ঝড় জল থামেনি। সমুদ্র তীরে সমস্ত পায়ের দাগ নিশ্চয়ই ধুয়ে মুছে গেছে। বাঁচা গেল বাবা। কিন্তু সঙ্গে সঙ্গে জয়ন্ত খিলখিল করে হেসে ওঠে। মোটেও বাঁচলেন না সুন্দরবাবু। বালির ওপর ওই দেখুন পদচিহ্ন। মানিক, তুমিও দেখো। তখন ভোরের কাঁচা আলো চিরমুখর সফেন তরঙ্গভঙ্গের ওপর ঝলমল করছে। দেখছি আমাদেরও আগে। অন্তত ভোর 5টার সময়ও লোকে সমুদ্র তটে বেড়াতে আসে। আর একজনের পায়ের ছাপও দেখা যাচ্ছে যে প্রথম পদচিহ্নগুলো বালির উপরে গভীরভাবে বসে গিয়েছে। নিশ্চয় কোনো হৃষ্টপুষ্ট ভারী ওজনের লোকের পায়ের ছাপ। লক্ষ্য করে দেখ মানিক, দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন অপেক্ষাকৃত অগভীর। দেখে মনে হয় সে রোগা এবং মাথায় খাটো। আরও সন্দেহ হয় সে খুব আলতোভাবে পা ফেলে সন্তর্পণে প্রথম ব্যক্তির পিছনে পিছনে অগ্রসর হয়েছে। কেন? পদচিহ্নগুলো ধরে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জয়ন্ত আবার বলল, প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি। ধড়াস করে বালির ওপরে আছাড় খেয়ে পড়েছে। এ দেখুন সুন্দরবাবু, বালির ওপরে একটা মানুষের দেহের ছাপ। সে আর উঠে দাঁড়ায়নি, কারণ তার পদচিহ্ন আর চোখে পড়ে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নগুলো বরাবর সমুদ্রের দিকে চলে গিয়েছে। আর সেই সঙ্গে বালির ওপর পড়েছে একবার দেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। তাই তো ব্যাপারটা দেখছি ক্রমে অধিকতর চিত্তাকর্ষক হয়ে উঠছে। এতক্ষণে জয়ন্তের চক্ষু বালির ওপরেই নিবদ্ধ ছিল। এবার সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনে তাকিয়ে এসে চমকে বলল, দেখুন সুন্দরবাবু, দেখুন,
মানিক দেখ, জলের কাজ বরাবর একটা মানুষের দেহ পড়ে আছে না? সুন্দরবাবু সেদিকে তাকালেন না। নিজের মনে মনেই বললেন, বোধহয় বালির বিছানার উপর শুয়ে কেউ নিদ্রা সুখ উপভোগ করছে। জয়ন্ত মাথা নেড়ে বলে, বাড়ির নিজের বিছানাতেও অমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিকে ছড়িয়ে কেউ শুয়ে থাকে না। তারপর দেখেছেন ওর মাথা দিয়ে এখনো হু হু করে রাঙা রক্তের মতো কি একটা বেরিয়ে আসছে। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, আমি কিছুই দেখব না, আমি কিছুই দেখতে চাই না। এ মামলা আমার ঘাড়ে চাপবে না। এ হচ্ছে দস্তুর মতো উড়িষ্যা। সত্যি ভাই জয়ন্ত, তুমি দয়া করে ফিরে চলো। উড়িয়া পুলিশ তাদের মামলা নিয়ে যত খুশি মাথা ঘামিয়ে মরুক। আমরা এখানে এসেছি ছুটির আনন্দ উপভোগ করতে। তাছাড়া আমি আর কিছুই করব না, তুমি মাথা খুললেও না। কিন্তু জয়ন্ত পেশাদার পুলিশ নয়। তার মাথা টনক নড়েছে। জাগ্রত হয়েছে আগ্রহ ও কৌতূহল। সুন্দরবাবুর দিকে ভ্রুক্ষেপ না করে সে হনহনিয়ে এগিয়ে গেল ভূপতিত নরদেহের দিকে। আমিও এগিয়ে গেলাম। একটা মোটাসোটা লম্বা চওড়া দেহ পড়ে রয়েছে, জলের ধার বরাবর বালির ওপরে উবুড় হয়ে। তার মাথার পেছনের দিকে একটা বৃহৎ ও ভয়াবহ ক্ষতচিহ্ন। মস্তকের অনেকখানি অংশ যেন উড়ে গিয়েছে এবং দরদর করে নির্গত হচ্ছে রক্তের ধারা। দেখলে বুক যেন শিউরে ওঠে। জয়ন্ত নিজের মনে মনেই বলে উঠল, বালির উপর সন্তর্পণে পা ফেলে আসছিল যে দ্বিতীয় ব্যক্তি, চুপি চুপি এসে পিছন থেকে নিশ্চয়ই সে গুলি ছুঁড়েছে। তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে আছড়ে পড়তে সেটাকে টানতে টানতে সে সমুদ্রে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসছিল। কিন্তু হঠাৎ এইখানে লাশ ফেলে গা ঢাকা দিয়েছে কেন? তারপর বালির ওপর পদচিহ্নগুলোর দিকে তাকিয়ে আবার বলে উঠল জয়ন্ত, রহস্যটা যেন বুঝতে পারছি। এখান থেকে ফিরতি পদচিহ্নগুলো হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমে দাঁড়িয়ে পড়েছে। তারপর হনন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বটে, কিন্তু আর দৌড়োয়নি। মানে পদচিহ্নগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সব বুঝতে পারবে। কিন্তু খুনি হঠাৎ লাশ ফেলে দৌড় মেরেছিল কেন? খুব সম্ভব অন্য কারো সাড়া পেয়েছিল। আমি বললাম, জয়ন্ত, তুমি লাশের ভয়ানক ক্ষতচিহ্নটা কি ভালো করে দেখেছো? দেখেছি, অসাধারণ ক্ষতচিহ্ন, আর তার মূলে রয়েছে কোনো অসাধারণ অস্ত্র। ভেবেছিলাম মুখ খুলব না, কিন্তু তোমাদের এসব ছেলেমানুষি কথা শুনে মুখ না খুলে আর করি কি। আপনি মুখ খুলে কি বলতে চান? খুব কাছ থেকে কেউ ছড়রা ভরা বন্দুক ছুড়লেও এমনই ভয়ঙ্কর ক্ষত হওয়া অসম্ভব নয়। সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন, কিন্তু মনে রাখবেন কোন সময়ে এই খুনটা হয়েছে। রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। সে সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভব নয়। লাশের জামাকাপড়ও শুকনো। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ধরুন ঘড়িতে যখন ভোর 5টা, কেননা লাশের ক্ষতস্থানে রক্ত এখনো বন্ধ হয়নি। অর্থাৎ খুন হয়েছে অল্প খানিকক্ষণ আগেই। ভোরবেলায় সমুদ্রের ধারে কিছু লোক চলাচল হতে পারে। এ সময় একটা বন্দুক ঘাড়ে করে নিয়ে বাইরে বেরোবে, কোনো অপরাধী এতটা নির্বোধ নয়। তাহলে তোমার মতে খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে? রিভলভার। হতে পারে। হতে পারে কেন? তুমি তাহলে নিশ্চিত নও? আমি নিশ্চিত। মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার তো আমি দেখিনি। আমি দেখেছি। তুমি দেখেছ? 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের নাম শুনেছেন? আমি এক সাহেবের কাছে দেখেছিলাম। তার থেকে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই। তার গুলি ছোটে 2700 গজ পর্যন্ত। তার গুলি ইটের দেওয়ালও ভেদ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এদেশের অপরাধীদের কাছে আসবে কেমন করে? তোমার ম্যাগনাম রিভলভারের প্রতাপ শুনেই আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। আমি সুন্দরবাবুকে একটু খেপিয়ে দেওয়ার জন্যই বললাম। আক্কেল গুরুমের কথা কি ভাবছেন দাদা? একবার টাক গুরুমের কথাও ভাবুন। টাক গুরুম? টাক গুরুম আবার কি দ্রব্য? টাক গুরুম কি জানেন না? মনে করুন ওই গুলিটি মহাশয়ের টাকের উপর ছিটকে এসে পড়েছে। তাহলে ওই বিরাটটাকে সামান্য টুকরোও কি কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারবে? বলেই আমি চট করে পাশের দিকে ঝাঁপ দিলাম। মানিক! বলে চেঁচিয়ে এবং দুহাতে ঘুষি পাকিয়ে আমার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল। জয়ন্ত হাত তুলে বলল, শান্ত হন সুন্দরবাবু, আমার অনুমান সত্য নাও হতে পারে।
সুন্দরবাবু রাগে ফুঁসতে থাকলেন। চুলোই যাক তোমার অনুমান। যখন তখন ওই হনুমান মানিকের মুখ নাড়া আমি সহ্য করব না। ওই পাজির পা ঝাড়াকে আমি একেবারে খুন করেই ফেলবো। আমি বললাম, হায় ভগবান, শেষটা কি সুন্দরবাবু আসামি ধরার পেশা ছেড়ে দিয়ে নিজেই খুনি আসামি হওয়ার চেষ্টা করবেন? স্তব্ধ হও মানিক, অসময় রসিকতা ভালো লাগে না। এখানে এখনই একটা নৃশংস নরহত্যা হয়ে গেছে। চোখের সামনে দেখা যাচ্ছে আসামির টাটকা পদচিহ্ন। অবহেলা বা বিলম্ব করলে শত শত লোকের অসংখ্য পদচিহ্নের চাপে সমস্ত প্রমাণ অদৃশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা যাক আসামির পদচিহ্নগুলো কোন দিকে কতদূর পর্যন্ত গিয়েছে। বিস্তৃত বালুতটের তলার দিকে নীল সমুদ্রের ফেনি লাফালাফি, এবং উপরের দিকে একটি সংকীর্ণ পথের রেখা। সেই পথের দিকে অগ্রসর হয়েছে কতকগুলো পদচিহ্ন, কিন্তু তার অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের উপর প্রায় জড়সড় হয়ে আছে 3 জন প্রায় নগ্ন জেলে। এদেশে যাকে বলে নুলিয়া। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বলল, তোমরা এখানে এমন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছো কেন? পুলিশের জন্য। পুলিশের জন্য? হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছো তোমরা? খবর দেওয়ার জন্য আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েই তবে আমরা অপেক্ষা করছি। লাশ দেখেছো? এখান থেকেই দেখতে পাচ্ছি। ভয়ে আমরা লাশের কাছে যাইনি। কাউকে দেখেছো এখানে, মানে কোনো মানুষকে? হ্যাঁ হুজুর, একটা বাবুকে দেখেছি। মাথায় খাটো রোগা? হ্যাঁ, ছোটোখাটো রোগা চেহারা। গায়ের রং? কালো। বয়স? বলতে পারি না। বাবুর মুখ ততটা বুড়োটা নয়, তাই মাথার চুল আর গোপ দেখলে মনে হয় বুড়ো। গোফ আর মাথার চুল পাকা বুঝি? একেবারে পাকা। দাড়ি নেই? না বাবুজি। পোশাক? কালো রঙের পাঞ্জাবি আর। আচ্ছা, এইবারে তোমরা লাশটা কিভাবে এসে দেখলে সে কথা বলো। আমরা 5 জনে খুব ভোরে, রোজ যেমন বেরোই আজকেও তেমনি কাজে বেরিয়েছিলাম। তখনও চারিদিক ভালো করে ফর্সা হয়নি, খানিক তফাতে নজর চলে না। আমরা কজন গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিলাম। হঠাৎ যেন মনে হলো একটু দূরে কে একজন ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপরেই দেখি সে তাড়াহাড়ি হন হন করে পা চালিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। একটু থামো, একটা কথা জানতে চাই। কি কথা? বন্দুকের শব্দ শুনেছো কেউ? না, শুনিনি তো। ভালো করে ভেবে দেখো। ওহো, কিছুই শুনিনি। লোকটির হাতে বন্দুক টন্দুক কিছু দেখেছিলে? না। কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল। তাহলে দূর থেকে আমরা শুনতে পাইনি। তা বটে। আচ্ছা, তারপর কি হলো বলো। এক ভদ্রলোক যেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, একটা লোক এখানে খুন হয়েছে। খুন? কোথায় খুন হয়েছে? কে খুন হয়েছে? কে খুন হয়েছে জানি না, কিন্তু তার লাশ ওইখানে পড়ে রয়েছে। উফ, সে কি দৃশ্য! আমরা ভালো করে দেখলুম, একটা মানুষের দেহ বালির উপরে পড়ে রয়েছে বটে। ভদ্রলোক তখন বললেন, তোমাদের মধ্যে 4 জন এইখানে পুলিশ না আসা পর্যন্ত লাশ আগলে দাঁড়িয়ে থাকো। জয়ন্ত বাঁ দিকে মুখ করে বালুতটের দিকে তাকালো। দেখছি বাবুটি পথের ওপরে ওঠেনি, বালির ওপর দিয়ে হেঁটে গিয়েছে। হ্যাঁ হুজুর। আচ্ছা, লক্ষ্য করে দেখেছো কি বাবুটির জামা কাপড়ে রক্তের দাগ ছিল কিনা? একে অল্প আলো, তাই বাবুটির জামা পায়জামা কালো রঙের। রক্তের দাগ থাকলেও সহজে ধরা যায় না। আমার দিকে ফিরে জয়ন্ত চুপি চুপি বলল, উনি কিরকম চালাক লোক বুঝেছো? সে কালো রঙের পোশাক পরে এসেছিল, তার ফলে একসঙ্গে দুটো উদ্দেশ্য তা সিদ্ধ হয়েছে। প্রথম, আবছা আলো বা প্রায় অন্ধকারে কারোর চোখ সহজে তাকে আবিষ্কার করতে পারবে না। দ্বিতীয়, কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ কারোর দৃষ্টি আকর্ষণ করবে না। জামা ভিজে হলেও হতে পারে, সমুদ্রের তীর, জলে ভিজে গেছে। সতর্ক হয়েও কিন্তু তবু সে কিছু কিছু বোকামি করে ফেলেছে। কিরকম? সব বলবার সময় নেই। একটা বোকামি হচ্ছে, এখানে সে রাস্তার উপরে না উঠে বালির উপরে পায়ের দাগ এঁকে সে আমাদের দেখিয়ে দিয়েছে তার গন্তব্যস্থল কোন দিকে। এসো, আমরা সে বোকামির সুযোগ গ্রহণ করি। আচম্বিতে সুন্দরবাবু আনন্দে যেন উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। যাক বাবা, বাঁচা গেল। পায়ের দাগ থেকে চোখ তুলে জয়ন্ত শুধল, আপনার এতটা বিকট আনন্দের কারণ কি সুন্দরবাবু? তারা এসে পড়েছে। তারা কারা? উড়িয়া পুলিশ বাহিনী।
তাতে হয়েছে কি? আমরা তো তাদের কাজে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। যেও না জয়ন্ত, যেও না। আমার সঙ্গে এতদিন ঘর করেও দেখছি পুলিশকে তোমরা আজও ভালো করে চেনোনি। এসব হাঙ্গামা একটু আগেই চুকিয়ে দিয়ে যখন পালাতে পারোনি, তখন পুলিশ তোমাদের আর অকুস্থান থেকে এক পাও নড়তে দেবে না। তখন সমুদ্র তীরে বায়ুভক্ষক ও স্নানার্থীর দল বেড়ে উঠছিল ধীরে ধীরে। সুন্দরবাবুর কথায় ভ্রুক্ষেপ না করে জয়ন্ত আর আমি চেষ্টা করলাম তাদের দলের সঙ্গে মিশে যেতে। পথের ওপার দিয়ে আসছিল ৮-১০ জন পুলিশের লোক, পেছনে পেছনে ভয়ে ভয়ে দুজন নলুয়া। জয়ন্তের সঙ্গে আমি কয়েক পা এগুতে না এগোতেই ইন্সপেক্টরের পোশাক পরা এক ব্যক্তি চড়া গলায় হুকুম দিল আমাদের। কোথা যাও? দাঁড়াও। অগত্যা আমাদের গতির ঊর্ধ্ব হলো। সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখখানা বেশ প্রফুল্ল। ইন্সপেক্টর কর্কশ কণ্ঠে বলল, কে তোমরা? সুন্দরবাবু তাড়াতাড়ি ইন্সপেক্টরের দিকে এগিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন। বোধহয় নিজের ও আমাদের পরিচয় দিলেন। কারণ ইন্সপেক্টরের মৌলিকভাবের বড় একটা পরিবর্তন হলো। তিনি দুহাত তুলে সকলকে নমস্কার জানালেন। তারপর বিনীতভাবে মোলায়েম স্বরে বললেন, এ মামলায় আপনাদের মতো লোকের সাহায্য পাবো, এ আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তারপর আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন? জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করল। যা বললেন তা তো ভয়ানক কথা। দাঁড়ান, আগে স্বচক্ষে লাশটা দেখি। জয়ন্ত বলল, তারও আগে একটা কাজ করলে ভালো হয়। ক্রমেই ভিড় জমতে শুরু হয়েছে। পায়ের দাগগুলো রক্ষা করতে না পারলে সব নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছেন, দাঁড়ান। ফিরে এসে ইন্সপেক্টর বললেন, এইবারে চলুন লাশটাকে পরীক্ষা করা যাক। হ্যাঁ, ভালো কথা। আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাটাঘাটি করেননি তো? সুন্দরবাবু যেন উত্তপ্ত হয়ে উঠলেন। মশাই, ভেবেছেন কি আমরা কলকাতা পুলিশের লক্ষ্মী নিরেট বোকা নাকি? আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা? লাশ ছোবার অধিকার আমাদের নেই। ক্ষমা করবেন, ভুলে গিয়েছিলাম। তারপর লাশের ক্ষতস্থান দেখে তো তার চক্ষু স্থির। প্রায় 1 মিনিট কালবোবার মতো দাঁড়িয়ে থেকে বিস্ফারিত চোখে তিনি বললেন, ভয়ানক, ভয়ানক। কেউ কি ভদ্রলোকের মাথা লক্ষ্য করে কামান ছুড়েছিল? আমি ভেবেছিলাম শর্টগান, মানে ছড়রা ভরা বন্দুক। তাও অসম্ভব নয়। জয়ন্ত বলল, রিভলভার বলেন কি মশাই, এমন রিভলভার আছে নাকি? আছে, 357 ক্যালিবারে ম্যাগনাম রিভলভার। পৃথিবীতে ওর চেয়ে শক্তিশালী রিভলভার আর নেই। ইটের দেওয়ালও ভেদ করতে পারে। বাবা, ওরকম রিভলভার আমি কখনো চোখেই দেখিনি। এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো। সুন্দরবাবু তার মুখটা দেখেই যেন চমকে উঠলেন। এ কি, ইনি যে আমার চেনা লোক। ইন্সপেক্টর ব্যগ্র কণ্ঠে বললেন, আপনি একে চেনেন? কে ইনি? মহেন্দ্র নারায়ণ চৌধুরী, পাকিস্তানের জমিদার, এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। আমাদের মতনই এখানে হাওয়া খেতে এসেছেন। তাহলে ঠিকানাটা বলুন, আমাদের খবর দিতে হবে। কেউ নেই, বিয়ে থাই করেননি। ভাই বোন কেউই নেই, একমাত্র ভগ্নী পরলোকে। ভগ্নীর এক ছেলে আছে, কিন্তু সে কোথায় থাকে তা কেউ জানে না। কেন? সেই মহেন্দ্রবাবুর অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে, কিন্তু মাতাল, বকাটে আর জুয়ারি বলে অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বিদায় করে দিয়েছেন। তাকে আপনি দেখেছেন? না। তার নাম শুনেছেন? হ্যাঁ, মতিলাল। তার বয়স কত হবে বলতে পারেন? শুনেছি 30-35। তাহলে প্রায় যুবক। তাছাড়া আর কি? বুঝেছি ভাইয়া, তুমি তার বয়স কেন জানতে চাইছো। সে বুড়ো হলে তার উপরে তুমি সন্দেহ করতে পারতে, কিন্তু সে বুড়ো নয়, তাকে সন্দেহ করবার উপায়ও নেই তোমার। নেই নাকি? না, আমার মতে অর্থলোভে কেউ একে খুন করেছে। মহেন্দ্রবাবুর হাতের আঙুলে 2টো আংটি ছিল, একটা হীরের আর একটা পান্নার। ওর হাতে ছিল সোনার দামি কবজি খড়ি। পাঞ্জাবির বুকে ছিল মুক্ত বসানো সোনার বোতাম। সেই সমস্তটাই লোপাট হয়েছে দেখছি। মানিব্যাগটা বালির উপরে পড়ে আছে বটে, কিন্তু ভেতরে একটা আদলাও নেই। এসব গিয়ে ঢুকেছে এখন হত্যাকারীর পকেটে। হ্যাঁ মশাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে অর্থলোভেই কেউ এই দুষ্কর্মটি করে এখান থেকে চটপট পিঠ টান দিয়েছে। সকলের মতেই আমার মত, এই খুনের কারণ অর্থলোভ। এখন কি করা উচিত? এখন খুনিকে অন্বেষণ করতে সে মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন? আপাতত মহেন্দ্রবাবুর বাসার দিকে। আমার মতে সর্বপ্রথমে অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত। আহা, সে তো রাখবই।
আপনি না বললেও রাখবো, ও তো রুটিন বাঁধা কাজ। দেখুন, সমুদ্রের বালির ওপরে যারা খুন বা রাহাজানি করে তারা হচ্ছে একান্ত নির্বোধ। বালির পর তাদের সমস্ত গতিবিধির নিখুঁত নকশা তুলে রাখে। হয়তো অপরাধী এ বোকামি করতো না, সময় থাকলে সমস্ত পদচিহ্ন বিলুপ্ত করে দিয়ে যেত। হঠাৎ ঘটনাস্থলে নুলিয়াদের আবির্ভাবে সে চটপট চম্পট দিতে বাধ্য হয়েছে। তার পদচিহ্ন এখন বাদিকে গিয়েছে। আসুন আমরা সে চিহ্ন অনুসরণ করে যতদূর সম্ভব এগিয়ে যাই, কারণ পরে এই সুযোগ আর পাওয়া যাবে না। ঠিক কথা। তখনও প্রথম উষার ঘোর ঘোর ভাবটা চারিদিকে ছড়িয়ে আছে ফিনফিনে চাদরের মতো। দূরে তাকাতে গেলেই দৃষ্টি যেন হোঁচট খেতে চায়। অনতি দূরেও ভালো করে নজর চলে না। বালুকাতটার উপরেই আমাদের চেয়ে খানিকটা তফাতে একটা লোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছে এটা বুঝতে খুব একটা কষ্ট হয় না। হঠাৎ একজন নলুয়া বলে উঠল যে ওই লোকটিকেও সেই আগের লোকটির মতো দেখতে। ইন্সপেক্টর আচম্বিতে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে তীব্র দৃষ্টি চালনা করলেন। তারপর দেখতে দেখতেই বললেন, ওর জামা আর পাজামা রঙিন বটে, কিন্তু কালো কি অন্য কোনো গাঢ় রং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুন্দরবাবু বললেন, লোকটা মাথায় গান্ধী টুপির মতো একটা সাদা টুপি পরে আছে, কিন্তু টুপির তলায় আছে পাকা কি কাঁচা চুল তা তো আন্দাজ করবার জো নেই। গোপ তো এত দূর থেকেও দেখবার উপায় নেই, কিন্তু হাবভাব দেখে লোকটাকে সন্দেহজনক বলেই বোধ হয়। কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে সকলেই সন্দেহজনক। ঠিক কথা। ডাক দিন তবে লোকটাকে, আসতে বলুন এগিয়ে। ইন্সপেক্টর কণ্ঠস্বর যথাসম্ভব ভারিক্কি করে তুলে হাঁক দিলেন। সে এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি। এরকম অন্যমনস্ক ভাব দেখিয়ে সুরসুর করে অন্যদিকে চলে যেতে লাগলো। দুজন পাহাড়ওয়ালা তৎক্ষণাৎ দৌড় মেনে লোকটাকে ধরতে গেল, কিন্তু সে ধরা দিতে মোটেই রাজি নয়। সেও দৌড় মারল তৎক্ষণাৎ। পাহাড়ওয়ালাদেরও গতি হয়ে উঠল দ্রুততর। তারা কিছুক্ষণ পর হারিয়ে গেল আমেজমাখা ছায়ালোকের মধ্যে। সুন্দরবাবু উত্তেজিতভাবে বারবার বলতে লাগলেন, সন্দেহজনক, খুবই সন্দেহজনক। এ বেটা খুনে না হয়ে যায় না। সন্দেহজনক তো বটেই, নইলে এভাবে পালাবে কেন? কিছুক্ষণ পর সিপাহীদের দেখা গেল। ইন্সপেক্টর হঠাৎ আহ্লাদে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। ধরা পড়েছে, ধরা পড়েছে, আসামিকে নিয়ে ওই ওরা ফিরে আসছে। দেখা গেল দুজন পাহাড়ওয়ালা টেনে হিচড়ে নিয়ে আসছে জনৈক আসতে অনিচ্ছুক ব্যক্তিকে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু আসামির গান্ধী টুপির তলায় তো দেখা যাচ্ছে কুচকুচে কালো চুল। ইন্সপেক্টর বললেন, আরে ঠোঁটের ওপরে গোফের নামমাত্র চিহ্নও নেই। আর এর জামা বা পাজামার রঙও তো কালো নয়, সবুজ। দেখ, কিচ্ছু মিলছে না। বন্দি ততক্ষণে আমাদের সামনে এসে হাজির। ইন্সপেক্টর বললেন, কে তুমি? এখানে দাঁড়িয়ে কি করছিলে? আগে সমুদ্রের ধারে বেড়াতে এসে পুলিশকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। পালাচ্ছিলে কেন? খামোকা পুলিশ ধরতে এলে ভয়ে কে না পালায়। নুলিয়া এসে একসঙ্গে মত প্রকাশ করল। বন্দিকে এর আগে তারা কখনো দেখেনি। বালির উপরকার পদচিহ্নের সঙ্গে বন্দির কোনো পদচিহ্ন মিলল না, না মাপে না ছাপের বিশেষত্বে। সুন্দরবাবু বললেন, ইন্সপেক্টর মাথা চুলকোতে লাগলেন। জয়ন্ত সহাস্যে বলল, দাসের প্রাসাদ ভেঙে পড়ল। এবারে আসুন পদচিহ্ন অনুসরণ করা যাক। আমি বললাম, সুন্দরবাবুর হয়ে আমিই বলছি জয়ন্ত, তথাস্তু। পদচিহ্নের সারি ধরে সকলে অগ্রসর হলাম। এখানে একটা নরহত্যা হয়েছে, আর এর মধ্যেই এই কথাটা যেন চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মৃতদেহ সচক্ষে দেখবার জন্য জনসাধারণের বিকৃত ও অভব্য কৌতূহল জাগ্রত হয়। তাই চারিদিক থেকে শত শত লোক ব্যগ্রভাবে কাতারে কাতারে ছুটে আসছে। তাদের এড়িয়ে সবাই যেখানে এসে পড়লাম, পদচিহ্নের সারি সেইখানেই শেষ হয়েছে। তারপর আসামি পথের ওপর গিয়ে দাঁড়িয়েছে। আর কোনো পদচিহ্নের সাহায্য পাওয়ার উপায় নেই। পথের ঠিক ওপাশে একখানা বাড়ি, তার উপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থনিবাস। ইন্সপেক্টর বললেন, এখন আমরা কি করব? দিকবিদিকে পদচালনা? ইন্সপেক্টরের ঠাট্টা সুরে আমল না দিয়ে দীপক গম্ভীর মুখে বলল, এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে।
এক অপরাধী রাস্তায় উঠে বাঁদিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে অগ্রসর হয়েছেন। আর আর একটা সম্ভাবনা আছে, এতখানি পথ বালির উপর দিয়ে হেঁটে পার হয়ে সে হঠাৎ এইখানেই রাস্তার উপরে উঠলো কেন? এর উত্তর দিতে পারে অপরাধী। কিন্তু কিছুটা আমরাও তো অন্তত অনুমান করতে পারি। হয়তো সে সামনের ওই পুরুষোত্তম পান্থনিবাসে এসে উঠেছে, হয়তো তার বাসা ওইখানেই। খুব সহজেই এ সমস্যার সমাধান হতে পারে। হ্যাঁ, খুব সহজেই। আসুন আমরা পান্থনিবাসে প্রবেশ করি। পাছে পুলিশ দেখে পান্থনিবাসের লোকেরা প্রথমেই ভড়কে যায়, সেই জন্য সর্বাগ্রে গিয়ে দাঁড়ালাম আমি আর জয়ন্ত। তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিল, পান্থনিবাসের মালিক কোথায়? একজন ভুঁড়িওয়ালা আধা বয়সী লোক উঠোনের প্রান্তে উবু হয়ে বসে দাঁত মাজছিল। থুতু ফেলে মুখ তুলে সে জিজ্ঞাসা করলো, আমিই হচ্ছি মালিক, তা মশাইদের কি দরকার? জয়ন্ত তাকে বাইরে আসার অনুরোধ জানালো। হোটেলে নতুন অতিথি আসছে ভেবে সে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো এবং পর মুহূর্তেই দলবদ্ধ পুলিশকে দেখে তার মুখের হাসি যেন একেবারেই শুকিয়ে গেল। জয়ন্ত বলল, আপনার কোনো ভয় নেই, যা জিজ্ঞাসা করি সঠিক উত্তর দিন। কি জানতে চান বলুন। সকালে আপনার ঘুম কখন ভেঙেছে? ভোর 5টার অনেক আগেই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। আমি হোটেলের মালিক, আমার অনেক কাজ। বেশ, 5টার আগে যদি কেউ আপনার এই পান্থনিবাস থেকে আজকে বাইরে বেড়াতে গিয়ে থাকে, তাহলে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয়ই, 5টার আগে আজ বেড়াতে গিয়েছিলেন কেবল একজন, তার নাম? আনন্দবাবু। তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? না মশাই, স্থায়ী বাসিন্দা এখানে কেউ নয়। আনন্দবাবু 3 দিন আগে এসেছেন, ঘর ভাড়া নিয়েছেন মাত্র 1 সপ্তাহের জন্যে। তিনি কি বুড়ো মানুষ? তার মুখ তেমন বুড়িয়ে না গেলেও মাথার চুল আর গোঁফ বেশ পাকা। যখন গোঁফ আর মাথার চুল দেখিয়ে তিনি নিজেকেই নিজে বুড়ো হাবড়া বললেন, তখন আমরাও তাকে বুড়ো বলতে পারি নিশ্চয়ই। তাই নাকি? তাই নাকি? তা মালিক মশাই, আনন্দবাবু লোকটি কি রোগাশোগার মাথায় খাটো? আগে হ্যাঁ। গায়ের রং কালো? আগে হ্যাঁ, ঠিক মিলে যাচ্ছে। আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন? কি আশ্চর্য, সবই যদি জানেন তো আমাকে জিজ্ঞাসা করছেন কেন? তিনি কি বেড়াতে গিয়ে ফিরে এসেছেন? এই একটু আগে এসেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তার ঘর কোন দিকে? এই যে বাইরে থেকেই দেখা যায়, দোতলার ওই কোণের ঘরখানা। চুপি চুপি আমাদের ওপরে নিয়ে চলুন। আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। আমরা যতটা পারলাম নিঃশব্দে পান্থনিবাসের ভেতরে প্রবেশ করলাম। সুন্দরবাবু বাইরেই গ্যাট হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় ঢুকেছে যে ম্যাগনাম রিভলভারের গুলি দেওয়াল ভেদি। আমরা সবাই দ্বারবন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার এক পাশে আমি আর জয়ন্ত, আর অন্য পাশে পুলিশের 4 জন লোক। মাঝখানে পান্থনিবাসের মালিক। জয়ন্তের ইঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন। মালিক ভীতিকম্পিত কণ্ঠে ডাকলেন, আনন্দবাবু। সাড়া নেই। মালিক আবার ডাকলেন, ও আনন্দবাবু, আমি পান্থনিবাসের কর্তা বলছি। উত্তরে একটি টু শব্দটিও শোনা গেল না। জয়ন্ত তখন সন্দিগ্ধভাবে ঠেলা মারতেই দরজাটা খুলে গেল। মালিক ঘরের ভিতরে উকি মেরে বিস্মিত কণ্ঠে বলল, আরে, ঘরে তো কোনো জনপ্রাণী নেই। আনন্দবাবুকে তো আমি এ বাড়ির বাইরে যেতে দেখিনি। কেউ বাইরে যাবে কি করে? সদর দরজা তো আগলেছিলাম আমরা। বাড়ির পেছনে যে একটা খিড়কির দরজা আছে। ব্যাস, তবেই হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা বলছিলেন, সেই অবসরে আনন্দ টেনে চম্পট দিয়েছে। অপরাধীকে হাতের কাছে পেয়েও হারালুম। কপাল দেখছি নিতান্ত খারাপ। যাকগে, কি আর করা যাবে। তবে একবার ঘরের ভেতরে ঢুকে খানা তল্লাশ করা দরকার। কি খানা তল্লাশ করবেন? আনন্দবাবু সঙ্গে এনেছিলেন তো একটা ছোট সুটকেস। ঘরের মধ্যে কিছুই পাওয়া গেল না। ভয় নেই ইন্সপেক্টর মশাই, হাল ছাড়বেন না। খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা এগিয়েছি। অপরাধের প্রায় সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসা হয়েছে। এখানে আমাদের হাতের আলেও অপরাধী এখনো পুরীধামেই আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পুরী তার কাছে এখন শত্রুপুরী হয়ে উঠেছে। প্রথম সুযোগেই সে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রয় ত্যাগ করবে, সেটাও নিশ্চয়ই করে ধরে নিতে পারেন। ইন্সপেক্টর জোর গলায় বললেন, কিন্তু কোথায় সে পালাবে?
আমার লোকজনরা এখনই স্টেশনে গিয়ে ঘাঁটি আগলে শিকারি বাঘের মতন ওত পেতে বসে থাকবে। সকলে তার চেহারার বর্ণনা জানে তো? আমি বলে দেব, মাথায় খাটো, রোগা, রং কালো, গোপ আর মাথার চুল পাকা। গোফ আর মাথার চুল পাকা নাও হতে পারে, অপরাধী পরচুল ধারণ করেনি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, জয়ন্ত, তোমার এই কথার অর্থ কি? যথা সময়ে শুনতে পাবে। এখন নিচের দিকে চলো, আগে সুন্দরবাবুকে জানিয়ে দেওয়া দরকার আজ আর ম্যাগনাম রিভলভার গর্জন করবে না। তারপর একবার বাড়ির খিড়কির দিকেও চোখ বুলিয়ে নেওয়া দরকার। নিচে নেমে সুন্দরবাবুকে বলতে তিনিও অবাক। সুন্দরবাবু আর জয়ন্ত চলে গেল হোটেলে। এদিকে আমি আর ইন্সপেক্টর বাবু চলে এলাম জগন্নাথের মন্দিরে। এখানে হচ্ছে শ্রীক্ষেত্রের সর্বপ্রধান স্থান। দিকে দিকে কর্মব্যস্ততা, দোকানের পর দোকান, ছোট বড় নানান শ্রেণীর। খাবার, বাসন, মণিহারি, জামাকাপড়, ফলমূল প্রভৃতি জিনিসপত্র এখানে বিক্রি হয়। দোকানে দোকানে স্ত্রী পুরুষ খদ্দেরের আনাগোনা। পান্ডা, যাত্রী, ক্রেতা বিক্রেতা ও ভিখারি প্রভৃতি এই জায়গাটা সর্বদাই মুখরিত করে রাখে। সেখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পান্ডাকে জিজ্ঞাসা করতে লাগলো যে আজ সকালে তাদের কাছে কোনো নতুন যাত্রী এসেছে কিনা। কয়েকজন জানালো হ্যাঁ এসেছে। অমনি ইন্সপেক্টরের আগ্রহ বন্যি উদ্দীপ্ত হয়ে ওঠে। সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয়, কিন্তু উত্তর মোটেই সন্তোষজনক হয় না। অবশেষে যখন হাল ছাড়ি ছাড়ি তখন একজন পান্ডা বলল, ঘণ্টা দেড়েক আগে আমার বাড়িতে একজন নতুন যাত্রী এসেছে। কেবল একজন? হ্যাঁ। বয়স কত? বলা শক্ত। কেন? তার মুখ দেখলে বেশি বয়স বলে মনে হয় না, কিন্তু তার মাথার চুল পাকা। একখানা ঘর নিয়ে সে ভেতরে দরজা বন্ধ করে বসে আছে। সঙ্গে মালপত্র কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। এখনই চলো আমার বাসায়। সে কি হুজুর, যাত্রীদের নিয়ে আমি তো এখন মন্দিরে। রাখো তোমার যাত্রী। খুনিকে বাসায় আশ্রয় দিয়েছ, তোমারও শাস্তি হতে পারে। খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। তার সেই হাত ব্যাগে আছে গুলি ভরা রিভলভার আর রক্তমাখা জামা কাপড়। ওরে বাবা! শিগগিরই চলো। কোথায় তোমার বাসা? মন্দিরের পাশেই। উত্তম, চলো। মন্দিরের চারিদিকেই পথ। পান্ডা তাড়াতাড়ি অগ্রসর হলো দক্ষিণ দিকের পথে। অল্প এগিয়েই আরও ডাইনে একটা ছোট্ট গলি। বাইরে জনতা ও গোলমালের সঙ্গে গলির নির্জনতা ও নীরবতা যেন খাপ খাচ্ছিল না। পুলিশের দলের জুতোগুলো দুপদাপ শব্দে সে নীরবতা ভেঙে দিল। ইন্সপেক্টর নির্দিষ্ট হোটেলের মধ্যে এসে প্রবেশ করল। একটা আধবুড়ো লোক বেরিয়ে এলো। তিনি বললেন, পাশের ঘর থেকে একটা লোক হঠাৎ তাদের ঘরে ঢুকে এসে গড়কাঠরার কাঠের নলটা খুলে নিয়ে আবার তার ঘরে ঢুকে যায়। এই চুরির কী কারণ কেউই বুঝতে পারে না। তারপর ইন্সপেক্টর নির্দিষ্ট ঘরের সামনে করাঘাত করতে থাকে। ওহে বাবদন, ঘরের ভেতরে আর ঘাপটি মেরে পড়ে থাকতে হবে না। ভালো চাও তো সুরসুর করে বাইরে এসো। সুরসুর করে কেউই বাইরে এলো না। ইন্সপেক্টর তখন ফিরে বলল, এই সে পাই, আমার পায়ে বাতের ব্যথা। তোমরা লাথি মেরে দরজা ভেঙে ফেলো তো। এই বলে সে কোমর থেকে রিভলভারটা বার করে ফেলল এবং ঘরের ভিতরে বুলেট বৃষ্টি করার জন্য প্রস্তুত হয়ে দস্তুর মতো রুখে দাঁড়ালো। সেপাইদের চেষ্টায় দরজার খিল ভেঙে গেল, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। ইন্সপেক্টর অতি সন্তর্পণে রিভলভার বাগিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরে নেই কোনো জনপ্রাণী। ইন্সপেক্টর গর্জন করে হাঁক দিল, পান্ডা, এই পান্ডা। অতঃপর রিভলভারের গুলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুঝে সেই নলহারা লোকটি এবং পান্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গিয়েছিল। এখন ইন্সপেক্টরের গর্জন শুনে তাড়াতাড়ি উপরে এসে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, এই যে হুজুর, আমি এই যে। তারপর কিছুক্ষণ এদিক ওদিক দেখে পান্ডা ফিক করে হেসে ফেলে বলল, সে নেই? ও বুঝেছি। ইন্সপেক্টর আরও খাপ্পা হয়ে গেলেন। হাসছো যে বড়? আগে ব্যাপারটা বোঝা গেছে। বোঝা গেছে? আসামি কোথায় গেল? লম্বা দিয়েছে হুজুর, লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো? দরজা বন্ধ। আগে ওই দিককার জানলার একটা গড়ার যে ভাঙা। এতক্ষণ বলনি কেন? হুজুর, দোতলার ওপর থেকে কেউ লাফ মেরে যে পালাতে পারে এমনটা কি করে বুঝবো? কোনো রকমে ক্রোধ দমন করে ইন্সপেক্টর সেই গারদ ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল এবং বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখল খানিকটা ফর্দা জায়গা আর তার প্রান্তে একটা ইদারা।
ইন্সপেক্টর সকলকে নিয়ে নিচে নেমে ইদারা সামনে চলে এলো। জনৈক সৈন্য জানালো যে কোনো কোনো লোক বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা কাউকে যেতে দেয়নি। ইন্সপেক্টর ইদারার মধ্যে উকি মেরে দেখলো যে অনেক নিচে কালো জল টলটল করছে। কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি, তবুও সে কয়েক মিনিট সেখান থেকে নড়ল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, এতক্ষণ কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না। পান্ডা বলল, হুজুর, খুনে বেটা কোনো বাড়ির ভেতরে নিশ্চয়ই লুকিয়ে আছে। লুকিয়ে থাকলেই পার পাবে নাকি? আমি সহজে ছাড়বো নাকি? সব বাড়িতে খানা তল্লাশ করব। সেপাই, তোমরা প্রত্যেক বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখো। আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতো সব ট্র্যাজেডি কমেডির দৃশ্য উপভোগ করছিলাম, আর ভাবছিলাম হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ কাঠগড়ার কাঠের নলটা নিয়ে কেটে পড়ল কেন? এখানেই কেমন একটা খটকা আছে। সেপাইরা সব বাড়ি খানা তল্লাশি করেও আনন্দের পাত্তা পেল না। আমি ইন্সপেক্টরের দুঃখে সহানুভূতি প্রকাশ করতে পারলাম না। আমার মনের ভিতর এখনও ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে নলের কাহিনীটা। এসব ব্যাপারের মধ্যে একটা 1 হাত লম্বা নলের কি সার্থকতা থাকতে পারে? কিন্তু সার্থকতা একটা আছে নিশ্চয়ই, হয়তো জয়ন্ত থাকলে বলতে পারত। ইন্সপেক্টরকে বললাম, একবার জয়ন্তের সঙ্গে কথা বলে খবরটা দিয়ে যান। আমাদের দেখে জয়ন্ত বলল, এসো বিজয় বীরের দল, বন্দি কোথায়? আনন্দকে ধরতে গিয়ে আমরা নিরানন্দ হয়ে ফিরে আসছি। সেটা আন্দাজ করা কঠিন নয়। আপনি হাজির থাকলেও সুবিধা করে উঠতে পারতেন না। সে কথা পরে ভেবেছ, আগে সব কথা খুলে বলুন। ইন্সপেক্টর একে একে সব ঘটনা বর্ণনা করে গেল। জয়ন্ত ভাবলেশীর মুখে সমস্তটা শ্রবণ করে গম্ভীর মুখে বলল, কি আর বলবো, আমি সঙ্গে থাকলে আনন্দকে বোধহয় বন্দি করতে পারতাম। মশাই, যা তা বাজে বকবেন না। কেন, আপনাদের মানিকবাবু তো সঙ্গে ছিলেন, উনিও তো সব দেখেছেন। মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে একটা গোপন সত্যের ইঙ্গিত পাওনি? গোপন সত্যের ইঙ্গিত হয়তো পেয়েছি, কিন্তু তা ইঙ্গিত ছাড়া আর কিছুই নয়। ইঙ্গিত আবার কি? ওসব হেয়ালি ফেয়ালি বুঝি না মশাই, সোজা ভাষায় কথা বলুন। বলছি, আগে মানিকের কথাটা শুনি। ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময় সে একটা তুচ্ছ নল চুরি করতে যাবে কেন? এ প্রশ্নের উত্তর কি? উত্তরটা এখনো খুঁজে পাইনি। উত্তরটা খুঁজে পেলে আনন্দকে পাকড়াও করতে পারতে। খালি খালি হেয়ালি? আরে মশাই, সমুদ্রের ধারে হলো হত্যাকাণ্ড, আর একটা পান্ডার বাড়িতে গেল নগণ্য গড়গড়ার কাঠের নল চুরি। এর মধ্যে আবার কিসের সম্পর্ক? আনন্দ সেই ইদারার মধ্যেই লুকিয়েছিল, আপনি দেখতে পাননি। কোনো মন্ত্রশক্তিতে আনন্দ কি নিজেকে অদৃশ্য করে রেখেছিল? না, আমি 5 মিনিট ধরে ইদারার ধারে দাঁড়িয়েছিলাম, তবু তাকে দেখতে পাইনি কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিও জলের তলায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে না। পারে না তা তো জানি। জেনে শুনেও বাজে কথা বলছেন। না, ইদারার জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল, সেটা আমি এইখানে বসে অনুমান করতে পারি। ইদারার জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল, সেটা আমি এইখানে বসে অনুমান করতে পারি। সে কি? গড়গড়ার কাঠের নল নিয়ে মাথাটা গুলিয়ে যাচ্ছিল। এতক্ষণ পরে সমস্তটা পরিষ্কার হয়ে গেল। ইন্সপেক্টর মশাই, সেকালের ডাকাতরা পুষ্করণীর জলের তলায় ডুব মেরে তুচ্ছ একগাছা খড়ের ভেতর দিয়ে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ডুবে থেকে লোকের চোখকে ফাঁকে দিত। এ কথা কি আপনি শোনেননি? শুনেছি। আনন্দ সেই প্রাচীন পদ্ধতিকেই নতুন করে কাজে লাগিয়েছে। এখন উপায়? দেখি কতদূর কি করতে পারি। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেসব কিছুই প্রকাশ করলো না, বা আমাদের কারোর দিকে ফিরেও তাকালো না। ঘন্টা 2 পরে বাড়িতে ফিরে এসে জয়ন্ত বলল, এখানকার প্রধান পান্ডা আমার পরিচিত, তাকে অর্থলোভ দেখে বলে এলুম আনন্দ অন্য পান্ডার কাছে আশ্রয় রয়েছে কিনা সে খবরটা খোঁজ নিয়ে আমাকে যেন সে আজই জানায়। আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সে খোঁজটা লোকজন লাগিয়ে তাকে রাখতে বলেছি। সুন্দরবাবু বেজায় বিরক্ত হলেন। পরের মামলা নিয়ে কেন তুমি এত বাড়াবাড়ি করছো? এর জন্য বাহাদুরিটা কে পাবে সেটা ভেবে দেখেছো কি? বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ, জানি দাদা জানি, কিন্তু ভুলে যাচ্ছেন কেন? আমি হচ্ছি শখের গোয়েন্দা, শখ মিটলে আমি খুশি। কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলা জট খুলতে পারি
সেটাই আমি পরীক্ষা করতে চাই। সে ব্যাপারে সফলতাই আমার পুরস্কার। তোমার শখের আধিক্যতা দেখে আর বাঁচি না। এই যে আমি আপনাকে প্রায়ই সাহায্য করি, এ কি আমার নিজের যশের জন্য? সুন্দরবাবু একেবারে স্তব্ধ। আসল কথা কি জানেন দাদা, আমি নিজের বা অন্যের বা আপনার যশের জন্য একটুও মাথা ঘামাই না। আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র। সুযোগ হলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি। সুন্দরবাবু হ্যাঁ বা না কিছুই বলার ভাষা খুঁজে পেলেন না। খুব মৃদু স্বরে বললেন, সন্ধ্যা উতরে যাওয়ার পরে শুকনো মুখে ইন্সপেক্টর এসে হাজির। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য স্টেশন থেকে ট্রেন ছেড়েছে বটে, কিন্তু আনন্দের মতো দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে সেই গাড়িগুলোর মধ্যে আবিষ্কার করা যায়নি। জয়ন্ত বলল, মুষড়ে পড়বেন না মশাই, এখনো পুরোপুরি হতাশ হবার মতো অবস্থা হয়নি। তেমনই মুখ ভার করে ইন্সপেক্টর বললেন, দেখছি এখানে ওখানে ঘুরে ঘুরে পান্ডাদের বাসায় এখন গিয়ে খবর নিতে হবে। সে খবর সন্ধ্যের আগেই পেয়েছি। পেয়েছেন? কি খবর? আনন্দ কোনো পান্ডার বাসায় আশ্রয় নেয়নি। ইন্সপেক্টর এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার ধূপ করে একটা চেয়ারের উপর বসে পড়লেন। তাহলে আর কোন আশায় বুক বাঁধি বলুন? আমি আরও খবরের প্রত্যাশায় আছি। সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ শুনছি না? হ্যাঁ, ওই যে বড় পান্ডা ঠাকুর আসছেন, ওর মুখ হাসি হাসি, নিশ্চয়ই উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন। জয়ন্ত উঠে তাড়াতাড়ি পান্ডার দিকে এগিয়ে গেল। তারপর বারান্দায় বেরিয়ে দুজন চুপি চুপি কথা বলতে লাগলো। ঘরের ভিতরে একলা ফিরে এসে জয়ন্ত বলল, ইন্সপেক্টর মশাই, একটা মোটরে 4 জন বন্দুকধারী সিপাই নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করবার জন্য প্রস্তুত হতে পারবেন? কেন বলুন দেখি। এই মাত্র খবর পাওয়া গেল, আনন্দের মতন দেখতে একটা লোক একখানা গরুর গাড়িতে চেপে সন্ধ্যার সঙ্গে সঙ্গে কোনারকের দিকে যাত্রা করেছে। সে খবর আমরা জানি, 2.5 ঘন্টা আগে পেয়েছি। সে কি ইন্সপেক্টর মশাই, খবরটা এতক্ষণ আমাদের বলেননি কেন? আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে এ জায়গা ছেড়ে যে লোক তাড়াতাড়ি পালাতে চায় তার পক্ষে এত ট্যাক্সি থাকতে গরুর গাড়ি ভাড়া করে ঢিমে তেতলায় রওনা হওয়াটা কিছুমাত্র স্বাভাবিক নয় বলে। যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন, একটু চিন্তা করে দেখলে সেটাই আবার আপনার অস্বাভাবিক নয় বলে মনে হবে। স্কন্ধে খুনের অপরাধ নিয়ে কেউ যদি চুপি চুপি পুরী ত্যাগ করতে চায়, তাহলে ট্রেন ও ট্যাক্সির চেয়ে বুদ্ধিমান হলে গরুর গাড়ির সাহায্যই সে নেবে। ঠিকই অনুমান করবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির উপরে যতটা প্রখর হয়ে পড়বে, গরুর গাড়ির উপরে কখনোই অতটা পড়বে না। আমি এখনই গাড়ি ও সেপাইয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করুন। কোনারকের দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আমরা নেয়াখেয়া নদীর কাছ বরাবরই তাকে নাগালে ধরতে পারবো। কিন্তু সে যদি আনন্দ না হয়? তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে। এই সম্ভাবনাটা অবহেলা করা উচিত নয়। আমি 8 ঘন্টার মধ্যেই প্রস্তুত হতে পারবো। আর একটা জবর খবর আছে, প্রস্তুত হতে যাওয়ার আগে জেনে নিন। কি কি? একটা সোনার ওপর দোকানে আনন্দের মতো দেখতে কোনো একটা লোক এই পান্নার আংটিটা বাঁধা রেখে আজ 100 টাকা ধার করেছে। সুন্দরবাবু এতক্ষণ শুধু শ্রোতার ভূমিকায় অভিনয় করছিলেন। জয়ন্তের কথা শুনে এইবার নিচের দিকে ঝুঁকে পড়ে আংটিটা দেখেই বলে উঠলেন, আর কোনো সন্দেহ নেই, জীবিত অবস্থায় মহেন্দ্রবাবুর হাতে আমি এই আংটিটাই দেখেছি। ইন্সপেক্টর মশাই, যান, তাড়াতাড়ি প্রস্তুত হন। আমার মনে হচ্ছে আজই আপনার তদন্তের এসপার কি ওসপার হয়ে যাবে। পুরীর নোংরা শহরতলি ছাড়িয়ে পুলিশের বড় জিপখানা যখন বাইরে গিয়ে পড়ল, তখন নির্মেঘ নীল আকাশে প্রতিপদে প্রায় পূর্ণ চাঁদ। বাতাসের কণ্ঠে অবিশ্রান্ত সঙ্গীত, দিকবিদিকে ছড়িয়ে পড়েছে যেন এক অনাহত উদারতা। বহু দূর থেকে ভেসে আসছে চিরজাগ্রত সাগরের অস্পষ্ট বাণী। আমরা সকলেই চুপ করে বসে রয়েছি। দুদিকে দুর্বিস্তৃত বালুকা শয্যার মাঝখানে একটি ঘুমন্ত ছোট পথের রেখা। গাড়ি ছুটে চলতে লাগলো তারই উপর দিয়ে। আচম্বিতে সুন্দরবাবু বললেন, দূরে পথের উপরে একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? জয়ন্তও গরুর গাড়িটা লক্ষ্য করেছে। সে গম্ভীরভাবে বলল, ধবধবে জ্যোৎস্নায় বেশ দেখা যাচ্ছিল। একখানা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে পথের ওপরে। গাড়ির ওপাশে আরও দেখা যাচ্ছিল চন্দ্রকিরণে রূপলি পালিশ মেখে নেওয়া খেয়া নদীর জল, যেন রত্নধারের মতো চকমক করছে। জয়ন্ত বলল,
এই খোলা জায়গায় এই স্তব্ধ রাতে আমাদের মোটরের শব্দ নদীর ধার থেকে নিশ্চয় শোনা গেছে। ওখানা যদি আনন্দের গাড়ি হয় তবে স্থির দাঁড়িয়ে কেন? আমি বললাম, আনন্দ কি শেষটায় মরিয়া হয়ে এখানেই দাঁড়িয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়? সুন্দরবাবু একটু নড়ে চড়ে বসে খালি বললেন, আনন্দ বেটা রিভলভার বাগিয়ে ছোয়ের কোনো ছেদা দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো? জয়ন্ত বলল, কিছুই আশ্চর্য নয়। আমাদের জিপ এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে, আর এগিয়ে কাজ নেই। গোয়ার তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল করা হবে। জিপ দাঁড়িয়ে পড়ল। জয়ন্ত চেঁচিয়ে ডাকলো, গাড়োয়ান, এ গাড়োয়ান! গরুর গাড়ি থেকে সাড়া পাওয়া গেল। হুজুর! ভাড়া যাবে? না হুজুর, সবারই আছে। কোথায়? তিনি হরিণ শিকার করতে গিয়েছেন। গাড়িতে কেউ নেই? না হুজুর। আমরা পুলিশ, তুমি এখানে এসো। গাড়োয়ান গাড়ি থেকে নেমে এসে হাত জোর করে ভয়ে ভয়ে জিপের পাশে দাঁড়িয়ে বলল, পুলিশ কেন হুজুর? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। না, তুমি কোনো অন্যায় করনি, তোমার তাই কোনো ভয় নেই। এখন বলো দেখি, তোমার শহরেকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? কোনারকের মন্দিরে। তারপর? কিন্তু নদীতে এত জল, পার হওয়ার তো উপায় নেই। সকাল পর্যন্ত অপেক্ষা করে অন্য কোনো উপায় দেখতে হবে। তোমার শহরে কি বাঙালি? হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? রং কালো, রোগা, বেটে, আর বয়স বেশি নয়। গোফ আর মাথার চুল পাকা? না হুজুর, ঠিক উল্টো, কালো কুচকুচে। হঠাৎ তিনি হরিণ শিকারে গেলেন? তার সঙ্গে কি বন্দুক ছিল? না হুজুর, কি দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত না থেকে হরিণ টরিণ মেরে আনা যাক, এই বলে একটা ছোট ব্যাগ নিয়ে নেমে গেলেন। গাড়িতে তার আর কোনো মালপত্র আছে? না হুজুর। কতক্ষণ আগে তিনি গিয়েছেন? মিনিট 20 তো বেশি হবে না। কোন দিকে তিনি গিয়েছেন? ওই দিকেই যাচ্ছিলেন। তারপর ওই বালিয়াড়ির আড়াল পড়ে গেল, তাকে আর দেখতে পাচ্ছি না। একটু তফাতে আসুন, জরুরি পরামর্শের দরকার। তারপর আমার দিকেও ইশারা করলো। আমি জয়ন্তকে বললাম যে সুন্দরবাবুকে ডাকলো না কেন? কেন মশাই, উনি ভয় পেয়েছেন নাকি? জয়ন্ত বলল, ভয়? মোটে নয়, মোটে নয়। সুন্দরবাবু ভীরু নন। আমি সচক্ষে বারবার ওকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়ে দাঁড়াতে দেখেছি। তবে সময়ে সময়ে তিনি অতিরিক্ত সাবধানী হয়ে ওঠেন বটে। আর বর্তমান ক্ষেত্রে উনি একটু বেশি ক্ষেপে রয়েছেন। পরে ঝঞ্ঝাট নিজেদের ঘাড়ে নিয়ে আমরাও ছুটির আরাম মাটি করে দিচ্ছি বলে। আপনি কি পরামর্শের কথা বলছিলেন? হ্যাঁ, শুনুন। তারপর জয়ন্ত ইন্সপেক্টরের যে পরামর্শ হলো, এখানে তাদের কথাবার্তা না প্রকাশ করে ঘটনাবলীর দ্বারা প্রকাশ করাই ভালো। আমি সুন্দরবাবুর কাছে গিয়ে বললাম, দাদা, এবারে আমি ফাজলামি করছি না, গম্ভীরভাবেই কথা বলছি। এখনই অস্বস্তিকর কাণ্ড কারখানা করতে পারে। আপনাকে আর ভেতরে অকারণে টেনে নিয়ে যেতে চাই না। আপনি বরং নিশ্চিন্তে গাড়ির ভেতরে বসেই বিশ্রাম নিন। সুন্দরবাবুর কাছ থেকে হ্যাঁ কি না কোনো জবাবই পাওয়া গেল না। ওদিকে পরামর্শ মতো ইন্সপেক্টরবাবু হুকুম দিলেন, এই সে পায়রা, এগিয়ে চলো। আগে ইন্সপেক্টর, তারপর 4 জন বন্দুকধারী পুলিশ, আর সকলের পেছনে যতটা গা ঢাকা দিয়ে সম্ভব এগোচ্ছিলাম আমি আর জয়ন্ত। নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বলল, এখানেও পদচিহ্নের উপাখ্যান লেখা রয়েছে। দেখো মানিক, দেখো, একজোড়া পদচিহ্ন বালির উপর দিয়ে সোজা চলে গিয়েছে ওই বালিয়াড়ির দিকে। সুতরাং কোন দিকে যাব তা নিয়ে আমাদের আর মাথা ঘামাতে হবে না। তারপর ধীরে ধীরে ওই রকমভাবেই অগ্রসর হয়ে চললাম বালুকার উপর দিয়ে। আমাদের লক্ষ্য ওই দূরের বালিয়াড়ি। আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, কিন্তু আনন্দের কোনো পাত্তা নেই। সে কি এখান থেকে আরও অনেক দূর গিয়ে অন্য কোনো দিকে চলে গিয়েছে, নাকি ওই বালিয়াড়ির পেছনে ঘাপটি মেরে শিকারী বাঘের মতো আমাদের কার্যকলাপ সমস্ত লক্ষ্য করছে? হাতে হয়তো তার উদ্যত রয়েছে ম্যাগনাম রিভলভার। জয়ন্তের বিশ্বাস সে বেশি দূর যায়নি, আমারও তাই। ইন্সপেক্টর চুপচাপ। দেখতে দেখতে একেবারে বালিয়াড়ির কাছে এসে পড়লাম। জয়ন্ত ফিসফিস করে বলল, মানিক, টুক করে বালিয়াড়ির ছায়ায় সরে এসো। এখানে ছোট ছোট 4-5টা বালির ঢিপি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। একটা ছোট বালির ঢিবির পিছনে আশ্রয় নিয়ে আমরা দুজনে একেবারেই অদৃশ্য হয়ে গেলাম। লুকোবার আগে জয়ন্ত সেপাইদের কাছ থেকে একটা বন্দুক ও গোটা কয়েক কার্তুজ নিয়েছিল। ইন্সপেক্টর হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন।
তারপর চিৎকার করে সেপাইদের বললেন, ধ্যাৎ, আসামি চুলোই যাক। বেটা কোন দিকে কত দূরে ভেগেছে কে জানে। আমরা তো আর সারা রাত ছুটোছুটি করে মরতে পারি না। তার চেয়ে আজ ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। সেপাইরা সবাই একসঙ্গে বা যেদিক থেকে এসেছিল সেই দিকেই প্রত্যাগমন করতে লাগলো। আর তাদের পিছু পিছু যেতে লাগলো ইন্সপেক্টর। ঢিবির পিছনে রয়ে গেলাম শুধু আমি আর জয়ন্ত। বেশ খানিকক্ষণ কাটল। তারপর শোনা গেল পুলিশের জিপ গাড়িখানার দ্রুত ধাবন ধ্বনি। জয়ন্ত ফিস ফিস করে বলল, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এইবারে শ্রীমান আনন্দ আমাদের সামনে সশরীরে আবির্ভূত হয়ে আমাদের আনন্দ বর্ধন করবেন। তার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়াড়ির অন্তরাল থেকে আবির্ভূত হলো এক অবাস্তব ছায়ামূর্তি। সেখানে দাঁড়িয়ে এসে চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। তারপর কোনো দিকেই জনপ্রাণীর সাড়া বা দেখা না পেয়ে খানিকটা ধাতস্থ হয়ে আবার পথের দিকে অগ্রসর হলো। দ্রুত পদে নয়, ধীরে ধীরে। প্রায় জয়ন্তের গা ঘেঁষেই সে এগিয়ে গেল। দূরে নদীপথের দৃষ্টি এমনই একান্তভাবে আকৃষ্ট করেছিল যে পার্শ্ববর্তী বিপদের অস্তিত্ব সে আবিষ্কার করতে পারল না। জয়ন্ত আচমকা বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে কিছু বোঝবার আগেই জয়ন্ত উঁচুতে ধরে তাকে ঝাঁকুনি দিতে লাগলো। অসাধারণ দীর্ঘদেহের অধিকারী জয়ন্তের কাছে সেই রোগা টিকটিকির মতো আনন্দকে দেখাচ্ছিল মার্জারের কবলগত একটি নেংটি ইঁদুরের মতো। রাস্কেল, এই শিশুর মতো দুর্বল শরীর নিয়ে তুই মানুষ কোন রাহাজানি করতে চাস? ছেড়ে দিন, নইলে এক্ষুনি মরে যাব। না, আমি তোকে মারবো না, তুই মরবি ফাঁসি কাটে ঝুলে। মানিক, এর দুটো হাতে হাত করা পরিয়ে দাও তো। তারপর এর পরনের কাপড় আধখানা ছিঁড়ে নিয়ে পা দুটো শক্ত করে বেঁধে ফেলো। আপনারা আমার উপরে এরকম অত্যাচার করছেন কেন কিছুই তো বুঝতে পারছি না। সে কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হেঁট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া দুটো জিনিস তুলে নিল। একটা হচ্ছে একটি ছোট স্যুটকেস আর অন্যটা হচ্ছে একটা বৃহৎ রিভলভার। জয়ন্ত বলল, মানিক, এই দেখ বিখ্যাত ম্যাগনাম রিভলভার। আসামে সাংঘাতিক অস্ত্র দিয়ে মহেন্দ্রবাবুকে খুন করেছিল। রিভলভারটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। আকারে বড় ও নলটা যেন একটু বেশি মোটা। চোখে দেখে এর থেকে বেশি বিশেষত্ব বা ভীষণত্ব আবিষ্কার করতে পারলাম না। জয়ন্ত বলল, ওহে বাপু আনন্দ, এই রিভলভার দিয়ে তুমি আর কতগুলো মানুষকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছো। আমি কারুকে জমের বাড়ি পাঠিয়ে দিইনি। বেশ, সেটা কাল বোঝা যাবে। আজ রাত হয়ে গিয়েছে। দেখো মানিক, আমার প্ল্যান বা পরিকল্পনা সফল হয়েছে। এই নেংটি দুটাকে ধরতে গিয়ে আর রক্তপাত করতে হলো না। ওদিকে উৎকল পুলিশ আর সুন্দরবাবু আমাদের শুভাশুভের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। তুমি 3 বার বন্দুক ছুঁড়ে সংকেত ধ্বনি করো। এখনই সবাই আবার আত্মপ্রকাশ করবেন। আমি 3 বার বন্দুকের ঘোড়া টিপলাম। রাতের আকাশ যেন ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। তারপরে দূরে একটা আওয়াজ শোনা গেল, একটা জিপ গাড়ি ছুটে আসার শব্দ। পরদিন সকাল। ইন্সপেক্টর শুধলেন, তাহলে আপনি গোড়া থেকে এই সন্দেহ করেছিলেন? হ্যাঁ মশাই, প্রায় তাই। আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল। আসামি অকারণেই গায়ে পড়ে বারবার হাত দিয়ে নিজের গোফ আর চুল দেখিয়ে আপনাকে বুড়ো বলে জাহির করার চেষ্টাই ছিল। অথচ সবাই বলে তার মুখখানা বুড়োর মতো নয়। এইসব শুনেই আমার সন্দেহ জাগ্রত হয়। ইন্সপেক্টর একটা স্যুটকেস খুলে বললেন, আনন্দের এই স্যুটকেসের ভেতরে অন্যান্য বাজে খুচরো জিনিসের সঙ্গে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গিয়েছে। দেখছি পাঞ্জাবি আর পাজামা জলে কাচা হয়েছে। আসামি অস্ফুট স্বরে বলল, জামা কাপড় ময়লা হলেই কাচতে হয়। কিরকম জলে কেচেছো? ঠান্ডা না গরম? গরম জলে। ওরে নির্বোধ, তুই কি জানিস না যে গরম জলে রক্তের ছোপ ভালো করে নিশ্চিহ্ন হয় না? এখন বল, তোর জামায় আর পাজামায় এসব অস্পষ্ট দাগ কিসের? রক্তের? ওসব রক্তের দাগ নয়। উত্তম। পুলিশের পরীক্ষাগারে এই দুটো জিনিস পাঠিয়ে দিলে অচিরেই জানা যাবে এ মানুষের রক্তের দাগ কিনা, আর তা কোন টাইপের রক্ত, মহেন্দ্রবাবুর রক্তের সঙ্গে মিল আছে কিনা। আনন্দ আর কোনো কথা বলল না। ঘাড় হেট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে। ইন্সপেক্টর মশাই, আর একটা কথা, সমুদ্র তীরের পদচিহ্নের ছাঁচের সঙ্গে আনন্দের জুতো মিলিয়ে দেখেছেন?
দেখেছি, হুবহু মিলে গেছে। বৎস আনন্দ, একটি চলতি গানের ভাষায় এবারে তোমাকে প্রশ্ন করা যেতে পারে। কোনটি তোমার আসল নাম? সুধাই তোমারে, আনন্দ না মোহিত লাল? তোমার নাম মোহিত লাল। তুমি হচ্ছ নিহত মহেন্দ্রবাবুর বাড়ি থেকে একদা বিতাড়িত ভাগিনেও। আমার বিশ্বাস তোমাকে শনাক্ত করার লোকের অভাব হবে না। আমার নাম আনন্দ গোপাল মিত্র। সুন্দরবাবু কোথায়? তিনি গোসা করে বাসায় ফিরে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, পরের মামলা ঝামেলা পোহাবার আগ্রহ তার নেই। তিনি স্রেফ বেড়াতে আর হাওয়া খেতে এসেছেন এখানে। ইন্সপেক্টর তারপর জয়ন্তের কাছে এগিয়ে গিয়ে গদগদ হয়ে বললেন, মশাই, আশ্চর্য আপনার ক্ষমতা! এত তাড়াতাড়ি মামলার কিনারা! অবিশ্বাস্য ব্যাপার, অবাক কাণ্ড। কিছু না, অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা। তারপর প্রথমে আমাদের পদনির্দেশ করেছে বালুকা বিতানে লেখা পদচিহ্নের উপাখ্যান। এসো মানিক, এখনো আমাদের প্রভাতী বায়ু সেবনের যথেষ্ট সময় আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।